সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। এটা তোমাদের গ্রামারের পার্ট এর মধ্যে আলোচনা করা হয়। প্রথমে আমরা আলোচনা করব ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশন কি সেটা আমি তোমাদেরকে আগে প্রথমে একটু ক্লিয়ার করি। ক্যাপিটালাইজেশন মানে হলো ইংলিশে আমরা দু ধরনের লেটার পাই, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার। তাহলে কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ইউজ হয় আর কোথায় কোথায় স্মল লেটার ইউজ হয় সেটা জানাটা খুব দরকার। কারণ এই দুটো বিষয় যদি তুমি পার্থক্য করতে না পারো তাহলে তোমার লেখার ক্ষেত্রে ভুল হয়ে যাবে। তাহলে কোথায় কোথায় তোমার ক্যাপিটালাইজেশন ব্যবহার হবে সেটা যদি তুমি জানতে পারো তাহলে অটোমেটিক্যালি তোমার স্মল লেটারটা সেটাও পরিষ্কারভাবে তুমি ব্যবহার করতে পারবে। তার মানে যে কোনো একটা বিষয় যখন আমরা ভালোভাবে জানতে পারবো তাহলে পরের বিষয়টাও আমাদের জানা হয়ে যাবে। কিন্তু ক্যাপিটালাইজেশন মানে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার এই দুটোর মধ্যে ক্যাপিটাল লেটারটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই ক্যাপিটাল লেটারটা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় ওই আলোচ্য বিষয়টাকে বলা হয় ক্যাপিটালাইজেশন। এবার প্রথমে রুলস ইন ক্যাপিটালাইজেশন। ক্যাপিটালাইজেশনে কিছু রুলস রয়েছে। নাম্বার 1 হচ্ছে এনি প্রপার নাউন। তোমরা প্রপার নাউন মানে জানো। প্রপার নাউন কোনগুলো? যে নাউনগুলো নির্দিষ্ট, কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম, কোনো প্রতিষ্ঠানের নাম, এই ধরনের নির্দিষ্ট নামগুলোকে প্রপার নাউন বলা হয়। এই প্রপার নাউনগুলোর জন্য প্রথম যে ওয়ার্ডটা সেই প্রথম ওয়ার্ডটা ক্যাপিটালে হয় এবং ওই প্রপার নাউনটা যদি 5টা শব্দেও লেখা হয়, প্রত্যেকটা 5টা শব্দের প্রত্যেকের প্রথম যে লেটারটা সেই লেটারটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। খেয়াল করো এখানে এক্সাম্পলে আমি 1 নম্বর এক্সাম্পলে লিখেছি মিনা। তাহলে মিনা একটা প্রপার নাউন। এই প্রপার নাউনের শুরুতে এম দিয়ে হয়েছে। ঠিক তেমনিভাবে রাজীব, ঢাকা, বাংলাদেশ, রাজশাহী ইউনিভার্সিটি। তাহলে রাজশাহী ইউনিভার্সিটি এটা একটা প্রপার নাউন। এটা 2 শব্দে গঠিত। 2 শব্দে গঠিত হওয়া সত্ত্বেও এইখানে প্রথম শব্দটা ক্যাপিটালে হওয়ার পর পরের শব্দটাও ক্যাপিটালে হয়েছে। কেন? কারণ আমরা একটু আগে বলেছি যে ক্যাপিটাল যখন প্রপার নাউনে যখন ক্যাপিটালাইজেশন ব্যবহার করব তখন যতটা শব্দ থাকে প্রত্যেকটা শব্দের প্রথম যে লেটারটা সেই লেটারটা আমরা ক্যাপিটালে রাখব। এবার নাম্বার 2, টাইটেলস ইউজড উইথ নেম। তাহলে যখন কোনো নামের মধ্যে কোনো টাইটেল ইউজ করা হয় ওই টাইটেলের প্রথম যে লেটারটা সেই লেটারটা অবশ্যই ক্যাপিটালে হবে। যেমন স্যার ফিলিপ সিডনি। তাহলে ফিলিপ সিডনি এটা একটা প্রপার নাউন। তাহলে দেখো পি এবং এস দুটোর ক্ষেত্রে তোমার ক্যাপিটাল লেটার ইউজ হয়েছে। এই দুটো মানে এই যে নাউনটা এই নাউনটার তোমার টাইটেল হচ্ছে স্যার। তাহলে স্যারের আগে প্রথমে এস বড় হাতের হয়েছে। তারপরটা হচ্ছে মিস্টার জামাল। তাহলে মিস্টার জামালের মিস্টারের আগে এম বড় হাতের হয়েছে। তারপর হচ্ছে লেফটেন্যান্ট সালাম। তাহলে লেফটেন্যান্ট এই শব্দের আগে এল বড় হাতের হয়েছে। কর্নেল, কর্নেলের আগে সি বড় হাতের হয়েছে। তাহলে এই যে আমরা অনেকগুলো নাউন পাচ্ছি, এই নাউনগুলোর মধ্যে যখন কোনো টাইটেল বসবে এই টাইটেলের প্রথম যে লেটারটা সেই লেটারটা ক্যাপিটাল হবে। এরপর হচ্ছে নাম্বার 3, প্রপার নাউন আই। মানে দ্য প্রপার নাউন আই। তোমরা জানো আই অর্থ হচ্ছে আমি। তাহলে আমি অর্থে যেখানে আই বসবে ওই আই সবসময় ক্যাপিটাল লেটারে হবে, সেটা যেখানে বসুক। আই যখন আমি অর্থে হবে সেটা অবশ্যই বড় হাতের হবে। যেমন আই এম দীপু, আই লিভ ইন চিটাগং। তাহলে আই এইখানে আমি অর্থে ব্যবহার করা হচ্ছে তাই আই এর জন্য ক্যাপিটাল লেটার। তা আই লিভ ইন চিটাগং, আমি চট্টগ্রামে বসবাস করি, এখানে আই ক্যাপিটাল লেটারে হচ্ছে। আমরা ইন্টারজেকশনের মধ্যে ও পাই। ও দিয়ে অনেক সময় আমাদের মনের যে অনুভূতি সেটার বা যে বিস্ময় সে বিস্ময় প্রকাশ করে। যেমন আমরা কথায় কথায় বলি ও মাই গড। তাহলে এই যে ও মাই গড, যেটাকে সংক্ষেপে আমরা OMGও বলি, এই ও মাই গডের মধ্যে যে ও শব্দটা রয়েছে এটা স্মল লেটারে লিখলে ভুল হবে। এই ও মাই গড এর মধ্যে ও শব্দটাকে আমাদের ক্যাপিটালে লিখতে হবে। নাম্বার 4, দ্য ফার্স্ট ওয়ার্ড অফ এ কোটেড সেন্টেন্স। তাহলে যখন কোনো
বাক্যের মধ্যে কোট থাকে, কোট মানে যে ইনভার্টেড কমার মতো আমরা যেটা দেখি, ঠিক আছে, ওই কোট মানে ওই কোটটা যখন থাকবে কোনো একটা সেন্টেন্সে, সে সেন্টেন্সের যেখান থেকে শুরু হবে ওই সেন্টেন্সের শুরুর লেটারটা ক্যাপিটালে হবে। যেমন দীপু সেইড উই শুড হেল্প দ্য পুয়ার, অপু সেইড আই এম অলওয়েজ বিসাইড ইউ, দ্য ম্যান সেইড আই থিঙ্ক ইটস বেটার। তাহলে প্রথম কোডের মধ্যে উই ছিল, সেকেন্ড কোডের মধ্যে আই ছিল, থার্ড কোডের মধ্যে ছিল আই থিঙ্ক। তাহলে খেয়াল করো উইয়ের প্রথম যে লেটার সেটা হচ্ছে তোমার ক্যাপিটালে বসেছে। তারপর সেকেন্ড আই এম এর মধ্যে আই শব্দটা ক্যাপিটালে বসেছে। আই থিঙ্ক এর মধ্যে আই শব্দটা, আই যে শব্দ এবং আই যে লেটারটা ওটা ক্যাপিটালে বসেছে। তার মানে আমরা বুঝতে পারলাম কি, যখন কোনো কোটেড সেন্টেন্স থাকবে ওই কোটেড সেন্টেন্সে প্রথম যে ওয়ার্ডটা বসবে সে ওয়ার্ডটা ক্যাপিটালে হবে। আচ্ছা, নাম্বার 5, এভরি লাইন বিগিনস উইথ ক্যাপিটাল লেটার ইন এভরি ইংলিশ পোয়েমস। আমরা ইংলিশে যতগুলো কবিতা পড়ি, প্রত্যেকটা কবিতার যতটা লাইন থাকে, ধরো একটা কবিতার 10টা লাইন রয়েছে, ওই 10টা লাইনের মধ্যে প্রথম মানে ওই 10টা লাইন শুরুর প্রথম লেটারটা, 10টা লাইন শুরুর প্রথম লেটারটা অবশ্যই ক্যাপিটালে হবে। যেমন শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তো আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সনেট নাম্বার 18 কবিতার প্রথম দুটো লাইন। তাহলে দেখো এখানে শ্যাল মানে প্রথম সেন্টেন্সটা শুরু হয়েছে শেল দিয়ে, সেকেন্ড সেন্টেন্সটা শুরু হয়েছে দো দিয়ে। তাহলে শ্যালের এস বড় হাতের হয়েছে, দো এর টি বড় হাতের হয়েছে। ঠিক একই রকমভাবে এখানে যতটা লাইন আছে প্রত্যেকটা লাইনের প্রথম যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটালে হবে। তাহলে প্রত্যেকটা পোয়েমের ক্ষেত্রে এটা মাথায় রাখবে। নাম্বার 6, পার্সনিফাই দ্য ডেড থিংস। ডেড থিংস মানে কি, যে সমস্ত আমরা জড় বস্তুকে ডেড থিংস বলে থাকি। যেমন ও স্কাই ইউ লুক সো নাইস। তাহলে এখানে খেয়াল করো, ও স্কাই, আমরা এখানে ও যে স্কাই শব্দটাকে আমরা ইউ দিয়ে কি করছি, পার্সনিফাই করছি। তাহলে ও স্কাই এটা সাধারণত কোনো ব্যক্তিকে বোঝানো হয় না। তাহলে যে সমস্ত জিনিস ব্যক্তি নয় তাদেরকে আমরা বস্তু হিসেবে চিন্তা করি, কিন্তু এই বস্তুকে যখন আমরা পার্সনিফাই করা মানে ব্যক্তি হিসেবে চিন্তা করা। তাহলে আকাশ কিন্তু ব্যক্তি না, কিন্তু আমরা আকাশকে এমনভাবে বলছি যেন সে একজন ব্যক্তি। তাহলে ও স্কাই ইউ লুক সো নাইস, হে আকাশ তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। তাহলে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, এখানে ইউ দিয়ে তাকে আমরা কি করলাম, তাকে আমরা তোমার পার্সনিফাই করলাম। তারপর হচ্ছে নাম্বার 7, দ্য ফার্স্ট ওয়ার্ড ইন এ সেন্টেন্স। তার মানে ইংলিশে যতগুলো সেন্টেন্স আছে, তুমি পরপর যে প্যারাগ্রাফ করো, কম্পোজিশন করো, বা তুমি কোনো একটা চিঠি লিখো, তাহলে এইখানে তুমি পরপর যতগুলো সেন্টেন্স লিখবে প্রত্যেকটা সেন্টেন্সে প্রথম যে অক্ষর থাকবে সে প্রথম অক্ষরের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে। যেমন দিস ইজ মামুন হি ইজ এ স্টুডেন্ট। তাহলে দিস ইজ মামুনের দিস শব্দের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল, এবং হি ইজ এ স্টুডেন্ট এখানে হি ফুল স্টপের পরে। তাহলে প্রথম একটা সেন্টেন্স লিখলাম দিস ইজ মামুন, একটা সেন্টেন্স শেষ হলো। তাহলে পরের সেন্টেন্সটা যখন শুরু হচ্ছে, তাহলে প্রত্যেকটা সেন্টেন্স যখন শুরু হবে ওই শুরুর প্রথম ওয়ার্ড, তাহলে এখানে পরের সেন্টেন্সের প্রথম ওয়ার্ড হচ্ছে হি, এবং হি এর প্রথম লেটারটা এইচ ক্যাপিটালে হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 8, দ্য নেমস অফ ল্যাঙ্গুয়েজেস। পৃথিবীতে বহু ভাষা রয়েছে, এই ভাষাগুলো তোমার অবশ্যই যখন আমরা লিখব তার প্রথম যে লেটার সেই লেটারটা আমরা ক্যাপিটালে লিখব। যেমন বেঙ্গলি, ইংলিশ, স্প্যানিশ, ইতালিয়ান। তাহলে এই যে বেঙ্গলি এর আগে বি, তাহলে ওটা ক্যাপিটালে হবে। ইংলিশের আগে এই যে প্রথম শুরু হচ্ছে ই দিয়ে, তাহলে সেটা কি হবে, ই হবে। তাহলে ইতালিয়ান যদি হয় তাহলে আই, তাহলে প্রথম আইটা কী হবে, ক্যাপিটালে হবে। স্প্যানিশের এস রয়েছে, তাহলে স্প্যানিশের এসটা ক্যাপিটালে হবে।
আচ্ছা, এরপর হচ্ছে দ্য নেম অফ অলমাইটি, নাম্বার 9। তার মানে মহান সৃষ্টিকর্তার নাম যখন আমরা স্মরণ করব বা মহান সৃষ্টিকর্তা সম্পর্কে যখন আমরা বলবো, তার প্রথম যে ওয়ার্ডের যে প্রথম লেটারটা, সেই লেটারটা ক্যাপিটালে হবে। যেমন অলমাইটি আল্লাহ, এখানে দেখো অলমাইটির আগে এটা ক্যাপিটালে, আল্লাহ এরটাও ক্যাপিটালে, গডের আগেরটাও ক্যাপিটালে। তার মানে অলমাইটির নাম যখন আমরা সর্বশক্তিমান আল্লাহ বা ঈশ্বরের নাম যখন আমরা নিব, তাহলে প্রথম লেটারটা আমরা ক্যাপিটালে লিখব। নাম্বার 10, দ্য নেমস অফ ডেইজ অ্যান্ড মান্থ। যতটা সপ্তাহে যতটা দিন রয়েছে এবং বছরে যতটা মাস রয়েছে, প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা মাসের নাম লেখার সময় আমরা প্রথমে ওই নামের লেটারটা শুরু করব ক্যাপিটাল দিয়ে। যেমন সানডে, ফ্রাইডে এগুলো সপ্তাহের নাম, তাহলে দেখো সানডেতে এস বড় হাতের, ফ্রাইডেতে এফ বড় হাতের, জানুয়ারি একটা মাসের নাম, ডিসেম্বর একটা মাসের নাম, জানুয়ারির আগে যে বড় হাতের, ডিসেম্বরের আগে ডি বড় হাতের। তাহলে যতটা বার রয়েছে এবং যতটা মাস রয়েছে, প্রত্যেকটা বার এবং প্রত্যেকটা মাসের প্রথম ওই লেটারটা শুরু হবে ক্যাপিটাল দিয়ে। আচ্ছা, এরপর আমরা নাম্বার 11 সেটা দেখি। 11-এ বলা হচ্ছে দ্য নেমস অফ ইনস্টিটিউশন, অর্গানাইজেশনস, অ্যাসোসিয়েশনস অর টিমস। এটা অনেকটা প্রপার নাউনের সাথে সম্পৃক্ত। কেন প্রপার নাউন? কারণ ইনস্টিটিউশনের নাম, অর্গানাইজেশনের নাম, অ্যাসোসিয়েশনের নাম এগুলো নির্দিষ্ট করে থাকে। তাহলে যেহেতু এগুলো নির্দিষ্ট, আমি তাও রুলসটাকে আরেকটু ভালো করে বোঝার জন্য এটাকে দুটো করে নিয়েছি। তাহলে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, যতগুলো সংস্থা রয়েছে, প্রত্যেকটা তোমার ইনস্টিটিউশনের, সংস্থার এবং সংগঠনের নামগুলো অবশ্যই প্রথম তোমার যতটা ওয়ার্ড থাকবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটালে হবে। যেমন কক্সেস বাজার, এখানে এটা একটা প্লেস, এই প্লেসের প্রথমে তোমার হচ্ছে কি সি বড় হাতের, বাজার বি বড় হাতের, যেহেতু এটা প্রপার নাউন, এটা একটা প্লেসের নাম। আবার দেখো বিদ্যানন্দ ফাউন্ডেশন, এটা খুব আলোচিত একটা সংগঠন বর্তমানে বাংলাদেশে। এই যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের, বিদ্যানন্দের বিটা বড় হাতের হয়েছে, ফাউন্ডেশনের এফটা বড় হাতের হয়েছে। তাহলে কোনো একটা ইনস্টিটিউশন, ওই ইনস্টিটিউশনের প্রথম যে ওয়ার্ডগুলো, ওই ওয়ার্ডগুলোর প্রথম যে লেটারটা, ওই লেটারটা ক্যাপিটালে হবে। তার মানে কোনো ইনস্টিটিউশনে যদি 5টা শব্দ দিয়ে গঠিত হয়, 5টা শব্দের প্রথম লেটারটা ক্যাপিটাল দিয়ে শুরু হবে। কক্সবাজার এটা একটা প্লেস আছে, ধরো তুমি বলতে পারো যে কক্সবাজার কালচারাল ইনস্টিটিউশন, এরকম যদি হয় তাহলে কক্সবাজার এখানে কোথায় ক্যাপিটাল হবে বুঝতে পারছো? তাহলে কালচারালের সি বড় হাতের হবে, ইনস্টিটিউশনের আই বড় হাতের হবে। আচ্ছা, তারপর বলা হচ্ছে ফুটবল অ্যাসোসিয়েশন, তাহলে ফুটবল অ্যাসোসিয়েশনের ফুটবলের এফটা বড় হাতের হয়েছে এবং অ্যাসোসিয়েশনের এটা বড় হাতের হয়েছে। ঠিক একইভাবে করে বাংলাদেশ ক্রিকেট টিম, আচ্ছা টিমের টিটা বড় হাতের হবে। আচ্ছা, তারপরটা দেখো নাম্বার 12-এ বলা হচ্ছে দ্য নেম অফ কমিউনিটিস। কমিউনিটিস মানে সম্প্রদায়। বর্তমানে বাংলাদেশে অনেকগুলো সম্প্রদায় বসবাস করে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো ছাড়াও আমাদের এইখানে আরও অনেকগুলো জাতি উপজাতিও রয়েছে। তাহলে এইগুলোকে যখন আমরা লিখতে যাব, তখন অবশ্যই তাদের সম্প্রদায়ের নাম লেখার সময় প্রথমে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। যেমন দ্য হিন্দুস, দ্য মুসলিমস, দ্য বুদ্ধিস্ট, দ্য খ্রিশ্চিয়ানস। তাহলে খেয়াল করো, হিন্দুর এইচ বড় হাতের, মুসলিমের এম বড় হাতের, বুদ্ধিস্টের বি বড় হাতের, খ্রিশ্চিয়ানের সি বড় হাতের। তার মানে যতগুলো সম্প্রদায় আছে, সম্প্রদায়গুলোর নাম লেখার সময় ওই সম্প্রদায়ের নামের প্রথম লেটারটা হবে বড় হাতের। তারপর 13, দ্য নেমস অফ ন্যাশনাল, রিলিজিয়াস অ্যান্ড লোকাল হলিডেজ। সোজা কথা হচ্ছে যতগুলো ছুটি আছে, সেই ছুটিগুলোর নাম লেখার সময় আমরা অবশ্যই ক্যাপিটাল ইউজ করব। প্রথম ওয়ার্ডটা মানে ওই ওয়ার্ডের প্রথম লেটারটা অবশ্যই আমরা ক্যাপিটাল ইউজ করবো। যেমন ভিক্টোরি ডে, বিজয় দিবস, তাহলে ভিক্টোরির ভি হচ্ছে বড় হাতের, আর ডে এটার বড় হাতের, ডিটা বড় হাতের। তার মানে এই যে ছুটির দিন, পুরো ছুটির দিনের নামটা আমরা লিখলাম, তাহলে ছুটির দিনের নাম লেখার সময় প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা আমরা ক্যাপিটাল করলাম, ভি এবং ডি, তার উৎকৃষ্ট উদাহরণ। ঠিক একইভাবে করে ঈদ, তারপর হচ্ছে দুর্গা পূজা, মে ডে,
এরকম অনেকগুলো থাকতে পারে যতগুলো হলিডে আছে। তারপর বলছে অল দ্য মেইন ওয়ার্ডস ইন দ্য টাইটেল অফ এ বুক, দ্য হোলি বুকস, মুভি, সং, ম্যাগাজিন, প্লে, নিউজ পেপার অর টেলিভিশন শোজ। তার মানে যতগুলো তোমার বই রয়েছে সমস্ত বইয়ের নাম, যদি সেটা ধর্মীয় গ্রন্থ হয় সে ধর্মীয় গ্রন্থের নাম, যতগুলো আমরা মুভি দেখি, তারপর যতগুলো আমরা সিরিয়াল দেখি এগুলোর নাম, গানের নাম, ম্যাগাজিনের নাম, নাটকের নাম, সংবাদপত্রের নাম, টেলিভিশনের শোয়ের নাম, এই সবগুলো নাম যেহেতু নির্দিষ্ট, তাই এদের অবশ্যই আমাদেরকে ক্যাপিটাল ইউজ করতে হবে। ওই নামগুলো যতটা ওয়ার্ড নিয়ে গঠিত হোক না কেন, প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। যেমন দ্য হোলি কোরআন, খেয়াল করো হোলি কোরআন, তাহলে কোরআন, কোরআনের আগে কিউটা বড় হাতে রয়েছে। দ্য হোলি গীতা, গীতা এর আগে জি বড় হাতে রয়েছে। গীতাঞ্জলি, এটা একটা বিখ্যাত বই, এটা কবিগুরু রবীন্দ্রনাথের লেখা এই কাব্যগ্রন্থ। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জিটা বড় হাতে রয়েছে যেহেতু এটা একটা বইয়ের নাম। ঠিক এরপরটা দেখো ঠাকুরমার ঝুলি, ঠাকুরমার ঝুলির মধ্যে ঠাকুরমার আগে টি বড় হাতের, ঝুলির আগে জে বড় হাতের। ঠিক আগন্তুক একটা মুভির নাম, তাহলে এই আগন্তুক মুভির আগে এ বড় হাতের। দ্য ন্যাশনাল অ্যান্থিম, রবীন্দ্র স্মরণ সঙ্গীত। তারপর হচ্ছে বেগম পত্রিকার নাম, এটা বেগম রোকেয়া, এটা পত্রিকাটার সম্পাদক ছিলেন। তারপর হচ্ছে কম্পিউটার জগৎ, তারপর হচ্ছে তোমার হাজার বছর ধরে, এটা মুভির নাম। দ্য ডেইলি স্টার পত্রিকার নাম ইত্যাদি। জনপ্রিয় একটা তোমার হচ্ছে মানে এটা একটা সাংস্কৃতিক তোমার বিনোদনমূলক একটা অনুষ্ঠান। এই এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর যদি থাকে, এগুলোর নাম লেখার সময় ওই ওয়ার্ডগুলোর প্রথম লেটারটা ক্যাপিটাল লিখতে হবে। 15 নাম্বার 15-এ বলা হচ্ছে জিওগ্রাফিক্যাল নেমস। জিওগ্রাফিক্যাল নেমস মানে আমাদের যে ভৌগোলিক যে নামগুলো রয়েছে আমাদের আশেপাশের স্থানের নাম, এই স্থানের নামগুলোকে জিওগ্রাফিক্যাল, যেমন হচ্ছে ভিক্টোরিয়া প্লেস, এটা একটা স্থানের নাম। হংকং, এটা একটা স্থানের নাম, এটা বিখ্যাত প্লেসের নাম। আটলান্টিক ওশান, একটা মহাসাগরের নাম। সন্দ্বীপ, এটা একটা আমাদের দ্বীপের নাম। তারপর হচ্ছে বে অফ বেঙ্গল, এটা হচ্ছে তোমার আমাদের বঙ্গোপসাগরকে বলা হয়। তাহলে জিওগ্রাফিক্যাল নেমগুলো, ভৌগোলিক যে নামগুলো, এই নামগুলোকে অবশ্যই আমাদেরকে ওই ওয়ার্ডগুলোর প্রথম লেটারটা ক্যাপিটালে লিখতে হবে। তারপর হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভস, এটা 16-এ আছে। প্রপার অ্যাডজেক্টিভস বলতে ওই সমস্ত ওয়ার্ডগুলোকে বলা হয় যারা অ্যাডজেক্টিভ কিন্তু নির্দিষ্ট, যারা তোমার অ্যাডজেক্টিভ হয়েও অনেকটা কিসের কাজ করে, মানে নির্দিষ্ট কিছুকে বোঝানোর ক্ষেত্রে কাজ করে। যেমন বেঙ্গলি, এটা একটা তোমার কি কিসে বোঝায়, মানে কোনো একটা বাঙালির যে সংস্কৃতির যে ঐতিহ্য, এটা অ্যাডজেক্টিভের কাজ করে, এটা নির্দিষ্ট করে কোনো একটা বিষয়কে বোঝায়। ঠিক একইভাবে করে যেমন ইন্ডিয়ার যারা রয়েছে, ইন্ডিয়ান ফুড হতে পারে, ইন্ডিয়ান পিপল হতে পারে, তাহলে এই যে এগুলো অ্যাডজেক্টিভ নির্দিষ্ট করে কোনো একটা শ্রেণী বা জাতিকে বোঝায়, তাহলে ওই কিন্তু নির্দিষ্ট করে বোঝায় বলে অ্যাডজেক্টিভগুলো, এগুলোকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। তারপর আমেরিকান, এটা একটা স্থানের নাম হতে পারে, আমেরিকান রেস্টুরেন্ট হতে পারে, আমেরিকান ইনস্টিটিউশন হতে পারে, তাহলে আমেরিকান অ্যাডজেক্টিভ, বাট এটা নির্দিষ্ট করে বোঝায় বলে এটা প্রপার অ্যাডজেক্টিভ। তারপর 17, দ্য ফার্স্ট ওয়ার্ড ইন দ্য মিটিং অর ক্লোজিং অফ এ লেটার। তাহলে যখন আমরা কোনো একটা লেটার লিখি, ওটার একটা শুরু থাকে এবং এটা একটা শেষ থাকে। তাহলে শুরুটা করতে হয় অবশ্যই কি দিয়ে, ক্যাপিটাল দিয়ে, এবং শেষটাও করতে হবে আমাদেরকে ক্যাপিটাল দিয়ে। যেমন আমরা শুরুটা করি রেসপেক্টেড স্যার দিয়ে, তাহলে রেসপেক্টেড স্যারের মধ্যে যে রেসপেক্টেডের মধ্যে যে আর রয়েছে সেটা আমরা ক্যাপিটাল লিখবো, এবং স্যারের মধ্যে এসটাও আমরা বড় হাতে লিখবো। ডিয়ার স্টুডেন্টস যখন লিখি তখন আমরা ডিয়ার ডিটা বড় হাতে লিখি, স্টুডেন্টসের এসটাও বড় হাতে লিখতে পারি। তারপর যেমন আমরা শেষ করি তখন ইউ সিনসিয়ারলি লিখি বা রিগার্ডস লিখি, তখন ইউর সিনসিয়ারলি লিখলে আমরা ইউরের আগে ইউটা বড় হাতে লিখবো এবং সিনসিয়ারলির এসটা বড় হাতে লিখবো, এবার রিগার্ডসের অবশ্যই আমরা আটটা বড় হাতে লিখবো। তাহলে এইভাবে করে যতগুলো আমরা বিগিনিং করব কোনো একটা চিঠি, তাহলে ওই যেটা আমরা সম্বোধনটা শুরু করব সেই সম্বোধনটা আমরা ক্যাপিটালে শুরু করব, এবং যেটা শেষ করব ওই শেষেরটাও আমরা কিন্তু ক্যাপিটাল দিয়ে কি করব, শেষ করব। অবশ্যই এখানে শুরু এবং শেষ মানে সবগুলো, কোনো একটা ওয়ার্ডের সবগুলো লেটারকে বোঝানো হচ্ছে না, অবশ্যই বোঝানো হচ্ছে যে প্রথম লেটারটাকে।
তাহলে প্রথম লেটারটাকে আমরা ক্যাপিটাল দিয়ে কি করব, শুরু করব। আচ্ছা, তারপর 18 হিস্টোরিক্যাল ইভেন্টস, ডকুমেন্টস অ্যান্ড পিরিয়ডস অফ টাইম। তার মানে হিস্টোরিক্যাল ইভেন্টস মানে কি, যতগুলো ঐতিহাসিক ঘটনা রয়েছে। ডকুমেন্টস মানে এই যে ঐতিহাসিক অনেকগুলো কিন্তু তোমার কি থাকে, দলিল থাকে, দলিলপত্র থাকে। তারপর হচ্ছে পিরিয়ডস অফ টাইম, এবং আমরা যে এখন বর্তমানে আধুনিক যুগে বসবাস করছি, এর আগেও কিন্তু অনেকগুলো যুগ ছিল। যেমন আমরা প্রস্তর যুগের নাম শুনি, আধুনিক যুগ, মধ্যযুগের নাম শুনি, তারপর রোমান্টিক যুগের নাম শুনি, রেনেসাঁ যুগের নাম শুনি। এরকম কিন্তু সময়ের অনেকগুলো ভাগ ছিল। তাহলে যেমন বলা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, এটা একটা হিস্টোরিক্যাল ইভেন্টস। তাহলে ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট, এখানে দেখো তোমার ওয়ার্ল্ড ওয়ার, এই ওয়ার্ল্ডের মধ্যে দুটো ওয়ার্ল্ড এবং ওয়ারের মধ্যে ক্যাপিটাল দিয়ে শুরু, কেন? কারণ এটা একটা হিস্টোরিক্যাল ইভেন্টসের নাম বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা এটা একটা ঐতিহাসিক সনদ। এই ঐতিহাসিক সনদের শুরু হয়েছে। ঠিক বাংলাদেশ সংবিধান, এটা একটা কিন্তু কি ডকুমেন্টস আমাদের জন্য, যেটা আমাদের দেশের অনেকটা কি বলা যায়, মানে বেস বলা যায়। এই যে বাংলাদেশ সংবিধান, এই সংবিধানের মধ্যে বাংলাদেশের বি বড় হাতের, সংবিধানের এস কিন্তু বড় হাতের। তারপরটা দেখো মডার্ন এজ, এটা একটা সময়ের স্থান, মানে সময়ের একটা বিষয়কে বোঝাচ্ছে, একটা ভাগকে। মডার্ন এজের এম বড় হাতের এবং এ বড় হাতের। তারপর 19-এ খেয়াল করো অ্যাব্রিভিয়েশনস অফ টাইটেলস, ইনস্টিটিউশন অ্যান্ড অর্গানাইজেশন। তার মানে যতগুলো তোমার টাইটেল থাকে কিংবা প্রতিষ্ঠান থাকে কিংবা অর্গানাইজেশন থাকে, মানে যতগুলো কোর্স থাকুক, এরকম অনেকগুলো বিষয় আছে। আমরা অনেক বড় শব্দটাকে মানে আমরা পুরোটা না লিখে আমরা সংক্ষিপ্ত করে বোঝানোর জন্য তাদের প্রথম লেটারগুলোকে ব্যবহার করি। ওই প্রথম লেটারগুলোকে ব্যবহার করলে যখন তারা সংক্ষিপ্ত হয়ে যায়, তারা যখন অ্যাব্রিভিয়েট হয়ে যায়, তখন হচ্ছে প্রত্যেকটা লেটারকে আমরা কিন্তু বড় হাতের লিখি, এবং প্রত্যেকটা বড় হাতের অক্ষরের পরে কিন্তু আমরা একটা ফুল স্টপ ব্যবহার করে থাকি। এখানে মজার বিষয় হচ্ছে বর্তমানে কিন্তু এই রীতিটা উঠে গেছে বললেই চলে। মানে এখানে দেখো এসএসসি, এখানে তোমাকে এস ফুল স্টপ সি লেখার দরকার নাই, তুমি এস সি লিখলেও চলবে। কিন্তু আগেকার দিনে এটা নিয়ম ছিল যে প্রত্যেকটা মানে তুমি যদি কোনো একটা কি লিখো, বড় একটা শব্দকে অ্যাব্রিভেট করে লিখো, তাহলে তোমাকে কিন্তু প্রত্যেকটা ওই ক্যাপিটালের পরপর একটা একটা ফুল স্টপ বসাতে হবে। কিন্তু এখানে বর্তমানে কিন্তু সেটা ফলো করে না, তাই আমরা এটা এখানে ফলো করিনি। তাহলে এসএসসি, এইচএসসি, বিবিএ, এগুলো যেগুলো দেখতে পাচ্ছ এসএসসি, এটার ফুল একটা কি রয়েছে, মানে তোমার ফর্ম রয়েছে, এইচএসসির একটা ফর্ম রয়েছে। আর বিবিএ মানে আমরা তো জানি, তোমরা এখানে লেখা আছে সেটা পড়ে নিতে পারো। তারপর হচ্ছে এমএ, সেটা পড়ে নিতে পারো। সিইউ, তারপর হচ্ছে এটা তোমরা পড়ে নিতে পারো। কি এই যে শব্দগুলো লিখলাম, এই শব্দগুলোর পাশাপাশি আমি তোমাদের ফর্মটাও দিয়ে দিলাম। আর এসএসসি মানে সেটার ফর্ম তোমরা জানো, তোমার হচ্ছে এসএসসি হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। এই বিষয়গুলো তোমাদের জানা আছে, সেজন্য আমি লিখিনি। তারপরটা হচ্ছে 20-20-তে খেয়াল করো, দ্য নেমস অফ অ্যাভিনিউজ, স্ট্রিট, রোডস, হাইওয়েজ, রুট অ্যান্ড পোস্ট বক্সেস। তাহলে এই যে এখানে তোমরা জানো যে যতগুলো আমাদের আশেপাশে যতগুলো স্থান এবং যতগুলো রাস্তাঘাট রয়েছে, সবগুলোর একটা নির্দিষ্ট নাম থাকে। যতগুলো পোস্ট বক্স রয়েছে, পোস্ট অফিস রয়েছে, সবগুলোর একটা নির্দিষ্ট নাম থাকে। ওই সমস্ত নামগুলোকে অবশ্যই অবশ্যই আমরা ক্যাপিটাল লেটারে লিখতে হবে। যেমন মানিক মিয়া অ্যাভিনিউ, এটা একটা স্থানের নাম। এখানে মানিক মিয়া অ্যাভিনিউর মানিক মিয়ার এম বড় হাতের হবে, মিয়ার এম বড় হাতের হবে, এবং অ্যাভিনিউরও এম বড় হাতের হবে। সরি, অ্যাভিনিউ এরও এ বড় হাতের হবে। তাহলে এখানে ছোট হাতের হলো, এটা কিন্তু বড় হাতের হবে, এটা ভুলে ছোট হাতের হয়ে গেছে। পরেরটা দেখো ডাউন স্ট্রিট, এটা একটা স্থানের নাম, একটা স্ট্রিটের নাম। তাহলে ডি বড় হাতের, এস বড় হাতের। তাহলে বাগবাজার রোড, বাগবাজারের বি বড় হাতের, রোডের আর বড় হাতের। ঠিক বাকিগুলো তোমরা পড়ে নাও, দেখবে প্রত্যেকটাতে ক্যাপিটাল দেয়া আছে। তারপর 21-এ বলা হচ্ছে দ্য নেম অফ লেকস, রিভার্স, ওশানস, মাউন্টেন রেঞ্জ, ডেজার্টস, পার্কস, স্টার্স, প্ল্যানেটস অ্যান্ড কনস্টেলেশনস। তাহলে এই যে বিষয়গুলো তোমরা দেখতে পাচ্ছ, নদী, সাগর, উপসাগর এবং যা পাহাড় পর্বত, তোমার হচ্ছে মরুভূমি, যাদের কথা বলা হচ্ছে, এই সমস্ত নামগুলোকে অবশ্যই আমরা যখন লিখব, ওই নামগুলোর প্রথম যে মানে তোমার ইয়ে থাকবে, প্রথম যে লেটার থাকবে, সেই লেটারটা আমরা অবশ্যই ক্যাপিটালে লিখব। ওই নামগুলো যদি 5টা, 6টা, 2টা, যতটাই থাকুক, যতটা ওয়ার্ড নিয়ে গঠিত হবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা হবে ক্যাপিটাল। আচ্ছা, এরপর হচ্ছে 22-তে বলা হচ্ছে দ্য নেম অফ
স্কুলস, কলেজ, ইউনিভার্সিটি অ্যান্ড স্পেসিফিক একাডেমিক কোর্সেস। তাহলে আমরা যে ছোটোবেলা থেকে মানে পড়াশোনা করতে করতে আমরা অনেকগুলো সার্টিফিকেট অর্জন করি এবং অনেকগুলো কোর্স করি, প্রত্যেকটা কোর্সের একটা নাম রয়েছে। এই কোর্সের নামগুলোকে আমরা অবশ্যই ক্যাপিটাল লেটারে আমাদেরকে লিখতে হবে। যেমন আমাদের স্কুল প্রতিষ্ঠান, যেমন রামু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এই প্রতিষ্ঠানকে RCPSC বলা হয়। তাহলে এখানে RCPSC, এখানের মধ্যে প্রত্যেকটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয় সংক্ষিপ্ত হলে। এবং এখানে তারপর তোমরা দেখতে পাচ্ছ ঢাকা ইউনিভার্সিটি একটা ইনস্টিটিউশন। তাহলে এই যে ইনস্টিটিউশন কিংবা ইনস্টিটিউশনের কোর্স, এই ইনস্টিটিউশন এবং ইনস্টিটিউশনের কোর্সগুলোকে কিন্তু অবশ্যই আমরা প্রপার নাউন হিসেবে চিন্তা করব। আর এটা আমরা অনেক আগে জেনেছি যে যতটা প্রপার নাউন আছে, প্রত্যেকটা প্রপার নাউনের যতটা ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ড শুরু হবে ক্যাপিটাল দিয়ে। আচ্ছা, এরপর হচ্ছে জিওগ্রাফিক্যাল রিজিয়ন হচ্ছে নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট। নর্থ, সাউথ, ইস্ট অ্যান্ড ওয়েস্ট সাধারণত তোমার হচ্ছে ক্যাপিটালও হয় আবার স্মলও হয়। তাহলে কখন ক্যাপিটালও হয় কখন স্মলও হয় সেটা তোমাদের জানতে হবে। যেমন এখানে হচ্ছে দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, দ্য নর্থ, দ্য সাউথের কথা এখানে বলা হচ্ছে। এখানে আমি স্টার মার্ক দিয়ে একটা সেন্টেন্স লিখেছি, দেখো, উইল লিভ ইন দ্য ইস্ট বাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে এখানে ইস্ট বলতে কোনটাকে বলা হচ্ছে? যেমন আমরা ইস্ট মানে আমরা যারা মানে এখানে প্রাচ্যে বসবাস করি এদেরকে বলা হচ্ছে ইস্ট। এই যে বাংলাদেশ, ইন্ডিয়া, তারপর হচ্ছে তোমার হচ্ছে এদিকে পাকিস্তান, তারপর হচ্ছে তোমার এদিকে হচ্ছে তোমার আর মায়ানমার, এই যে যারা আমরা এদিকে রয়েছি এগুলোকে আমরা ইস্ট বলছি। তারপর হচ্ছে বাংলাদেশ, তোমার হচ্ছে ইন্ডিয়া, তারপর হচ্ছে তোমার চীন, তারপর হচ্ছে এদিকে তোমার হচ্ছে নেপাল, ভুটান, এই জায়গাগুলো হচ্ছে তোমার কিসে রয়েছে? ইস্টে রয়েছে। এবং আমরা ইস্ট বলতে এই স্থানটাকে পুরোটা বোঝাচ্ছি। কিন্তু ওয়েস্ট বলতে কোনটাকে বোঝানো হয়? ওয়েস্ট বলতে বোঝানো হয় যে তোমার পশ্চিমা বিশ্বের যে দেশগুলো রয়েছে, পশ্চিমা বিশ্বের দেশগুলোকে ওয়েস্ট বলা হয়। তাহলে এটা একটা ভৌগোলিক একটা রিজিয়নকে বোঝানো হচ্ছে ইস্ট দিয়ে, ওয়েস্ট দিয়ে। কিন্তু আমরা যদি বলি সূর্য পূর্ব দিকে ওঠে তখন কিন্তু নির্দিষ্ট রিজিয়নকে বোঝানো হচ্ছে না, তখন কিন্তু ওই সূর্যের একটা দিককে নির্দেশ করা হচ্ছে। তাহলে শুধু দিক যদি নির্দেশ করে তখন হচ্ছে তোমার স্মল লেটারে লিখতে হবে ওই দিকগুলোকে। কিন্তু যখন সেটা রিজিয়ন, কোনো একটা অঞ্চলকে মিন করবে, বিশাল একটা অঞ্চলকে মিন করবে, তখন সেটা কিন্তু আমরা ক্যাপিটাল ইউজ করব। আচ্ছা, তারপর দেখো দ্য নেম অফ প্যাটস, কোম্পানিজ, বিল্ডিংস, শিপ, প্লেনস, ট্রেনস, স্পেসশিপ, থিংস অ্যান্ড প্রোডাক্টস, এগুলো তোমরা বুঝতে পারছো। এগুলো সাধারণত নির্দিষ্ট নামকে বোঝাচ্ছে। আমরা জানি নির্দিষ্ট নাম বোঝালে প্রপার নাউন হয়, আর প্রপার নাউন হলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হয়। আমি এক্সাম্পলগুলো দিয়েছি, তোমরা পড়ে নিও। তারপর হচ্ছে 25-25-এ লেখা আছে ডু নট ক্যাপিটালাইজ নেম অফ সিজনস। এটা একটু আমি স্টার মার্কে রেখেছি। আমরা এর আগে দিন এবং মাসের নাম কি করেছিলাম? ক্যাপিটালের লেখার কথা বলেছিলাম। কিন্তু যখন আমরা কোনো সিজনের নাম লিখব, সিজনের নাম লেখার ক্ষেত্রে সাধারণত কিসের দরকার হবে না? ক্যাপিটাল লেটার দরকার হবে না। তাহলে আমরা সামার, স্প্রিং, তারপর হচ্ছে রেইনি, অটাম, এগুলোকে আমরা স্মল লেটার দিয়ে লিখতে পারবো। এই পার্টগুলোতে কোথায় তোমরা ক্যাপিটাল লেটার ইউজ করবে সেটা আমি ডিটেলসে কী করলাম এখানে আলোচনা করলাম। তোমরা এটাও এখানে আমি বলবো না যে এখানে একদম কমপ্লিট করে আমি সবগুলো আলোচনা করেছি। আমি এখানে তোমাদেরকে একটা মানে পূর্ণাঙ্গ একটা বিষয়কে আলোচনা করার চেষ্টা করেছি মাত্র। এর থেকে যদি আরও বেশি বিস্তারিত যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে কী করতে হবে? বাসায় আরও ভালো করে অনেকগুলো বই পড়তে হবে, অনেকগুলো গ্রামার বই রয়েছে, ওই গ্রামার বইগুলোকে তোমাদের পড়তে হবে এখান থেকে জানার জন্য। তোমরা নিউজ পেপারও তোমরা কী করতে পারো? পড়তে পারো। নিউজ পেপারের মধ্যে তোমরা এই বিষয়গুলো আরও ভালোভাবে ডিটেলসে পেয়ে যাবে। আচ্ছা, এর মধ্য দিয়ে আমরা তোমার ক্যাপিটালাইজেশন এটা শেষ করলাম। এবার আমরা জানবো পাংচুয়েশন নিয়ে। পাংচুয়েশন জানার আগে আমাদের যে জিনিসটা জানা প্রয়োজন যে পাংচুয়েশনের আসলে সাইনগুলোকে দেখতে কীরকম। পাংচুয়েশনের মধ্যে রয়েছে যেমন পিরিয়ড, যেটাকে ফুল স্টপ বলা হয়, তারপর কমা, কোয়েশ্চেন মার্ক, যেটাকে ইন্টারোগেশন বলা হয়, তারপর এক্সক্লেমেশন, অ্যাপোস্ট্রফি, কোলন, সেমিকোলন, হাইপেন অর ড্যাশ, তারপর হচ্ছে কোটেশন মার্কস, প্যারেন্থিসিস, যেটাকে ব্র্যাকেট বলা হয়,
এবং এখানে দেখতে পাচ্ছ যে তোমরা লাল যে কালারটা রয়েছে, এই লাল কালারটার মধ্যে প্রত্যেকটা যে এখন যে পাংচুয়েশনগুলোর কথা বললাম, প্রত্যেকটা পাংচুয়েশনের চিহ্নটা দেয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ যে ফুল স্টপ কীরকম, কমা কীরকম, কোয়েশ্চেন মার্ক কীরকম, এক্সক্লেমেশন কীরকম, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। এবং এখন আমরা জানবো যে এই যে পাংচুয়েশন, এই পাংচুয়েশনটা কোথায় কীভাবে ব্যবহৃত হয়। তাহলে প্রথমে আমরা এখানে হলুদের দুটো কালার, দেখো এখানে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা কালার রেখেছি। এই পাঁচটা কালারকে আমি আবার দুটো টপিককে একটা কালারে আমি নিয়ে এসেছি। তাহলে প্রথমে আমরা হলুদ কালার দেখতে পাচ্ছি, ফুল স্টপ এবং কমা, এই দুটো বিষয় নিয়ে আমরা প্রথমে শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথম বলা হচ্ছে তোমার হচ্ছে পিরিয়ড অথবা ফুল স্টপ। তাহলে ফুল স্টপ কোথায় বসে? ফুল স্টপ বসে বলছে অ্যান্ড অব অ্যান অ্যাজারটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স 5 প্রকার। এই 5 প্রকার বাক্যের মধ্যে যদি অ্যাজারটিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্স থাকে তখন আমরা কি বসাবো? তখন আমরা ফুল স্টপ বসাবো। বাকি যে তোমার হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে, এগুলোর জন্য আলাদা চিহ্ন। তাহলে 5 প্রকার বাক্যের মধ্যে এই 3 প্রকার বাক্যের শেষে ফুল স্টপ বসবে। তারপর হচ্ছে ইউজ অফ এব্রিভিয়েশন। এটা আমরা যখন ক্যাপিটালাইজেশন করেছিলাম তখনও দেখেছি, যে কথাটা আমি তখনও বলেছিলাম যে মানে বর্তমানে যদিও ব্যবহার করা হয় না, তোমরা এটা অবশ্যই এখনও দেখতে পাবে যে অনেকগুলো সেন্টেন্স, অনেকগুলো শব্দকে সংক্ষিপ্তভাবে লেখার জন্য সাধারণত এই ধরনের তোমার অ্যাব্রিভিয়েশনগুলো ব্যবহার করা হয়। যেমন বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটাকে সংক্ষেপে বিবিএ লেখা হচ্ছে। তারপর সি.ইউ হবে, ডি.ইউ হবে। তাহলে বা এরকম এখন বর্তমানে দেওয়া হয় না বলতে হয়তো এই জিনিসটা এখানে মিসিং হয়ে গেছে। তাহলে সি.ইউ হবে, ডি.ইউ হবে। তাহলে এই যে চিটাগং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিটাকে সংক্ষেপে আমরা সি.ইউ দিয়ে লিখলাম। বাকিটা যে মিস্টার, তোমরা দেখতে পাচ্ছ এই যেখানে একটা সংক্ষিপ্ত ফর্ম, এটার এমআর দিয়ে লেখা আছে, তারপর এখানে ফুল স্টপ দেওয়া আছে। ঠিক এরপর আমরা যেটা নিয়ে কমা নিয়ে আলোচনা করব। কমাতে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথমে বলা হচ্ছে সেপারেট দ্য সেম পার্টস অফ স্পিচ। সেম পার্টস অফ স্পিচ বলতে কীরকম, যে পার্টস অফ স্পিচের মধ্যে নাউন থাকে, প্রোনাউন থাকে, অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডভার্ব থাকে। তাহলে আমরা পরপর যখন এই ধরনের পার্টস অফ স্পিচ, একই পার্টস অফ স্পিচ, ধর আমরা 5টা ফুলের নাম বললাম বা 5টা পাখির নাম বললাম, তাহলে এইগুলো সবগুলো একই পার্টস অফ স্পিচে পড়ে যাচ্ছে। তাহলে এদেরকে আলাদা করার জন্য তখন আমরা কমা ইউজ করব। তারপর বলা হচ্ছে ভোকেটিভ কেস। ভোকেটিভ কেসের মধ্যে উদাহরণে দেখো, উদাহরণ দেখলে সহজে বুঝতে পারবে। ওপেন দ্য ডোর রাজু। তাহলে এখানে যে আমরা রাজুকে বলছি, তাহলে ভোকেটিভ কেস কি? ভোকেটিভ কেস হচ্ছে যাকে আদেশ বা তোমার উপদেশ দেওয়া হয়, পরবর্তীতে তার নামটা বা আগে তার নামটা উল্লেখ করা হয়। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা ভোকেটিভ কেস বলে থাকি এটাকে। তাহলে এরপরটা দেখো, টেল মি মাই ডিয়ার ফ্রেন্ড হোয়াট ক্যান আই ডু ফর ইউ। তাহলে এই যে তুমি মাই ডিয়ার ফ্রেন্ড দেখতে পাচ্ছ, প্রথমে বলছি যে টেল মি, আমাকে বলো যে মাই ডিয়ার ফ্রেন্ড হোয়াট ক্যান আই ডু ফর ইউ। তাহলে ভোকেটিভ কেসের তুমি আগে এবং পরে দুটো ক্ষেত্রে কিন্তু কি দেখতে পাচ্ছ, কমা দেখতে পাচ্ছ। মাই ডিয়ার ফ্রেন্ড এটা ভোকেটিভ কেস, তাহলে এর আগে এবং পরে কমা বসেছে। তাহলে প্রথমটা যেটা আমরা করেছিলাম, আমরা দেখেছিলাম যে জাস্ট রাজু যে ভোকেটিভ কেসটা ছিল তার আগে কমা বসেছে। পরের সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি আগে পরে কমা বসেছে। তার মানে এটা আমি এই জন্য বোঝাতে চেয়েছি যে ভোকেটিভ কেসটা যদি মাঝখানে বসে তার আগে পরে হবে, যদি সামনে বসে তাহলে সামনের পরে হবে, আর যদি মাঝখানে বসলে আগে পরে হবে, আর যদি শেষে বসলে শেষের আগে কমাটা বসবে এবং পরবর্তীতে গিয়ে ফুল স্টপ বসবে। যদি সেটা অ্যাজারটিভ সেন্টেন্স জাস্ট ওই ধরনের মিন করে থাকে, বা ইম্পারেটিভ সেন্টেন্স বা অপটেটিভ সেন্টেন্স মিন করে থাকে। আচ্ছা, পরেরটা হচ্ছে কেজ ইন অ্যাপোজিশন। কেজ ইন অ্যাপোজিশনের মধ্যে এক্সাম্পলটা দেখো, মিস্টার আবুল হাসান, প্রিন্সিপাল অফ চিটাগং কলেজ, ওয়াজ এ গ্রেট স্কলার। আমরা এখানে মিস্টার আবুল হাসান নিয়ে কথা বলছি। এই যে মিস্টার আবুল হাসান, উনি একজন সম্মানিত প্রিন্সিপাল চিটাগং কলেজের, উনি একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। তাহলে উনি ছিলেন না, উনি এখনও আছেন, হয়তো উনি এখনও অবসরে আছেন। উনি আমার খুব শ্রদ্ধেয় একজন স্যার, আমার খুব প্রিয় স্যার। আচ্ছা, এরপর দেখো এই যে এখানে মিস্টার আবুল হাসান, প্রিন্সিপাল অফ চিটাগং কলেজ, ওয়াজ এ গ্রেট স্কলার। এখানে মিস্টার আবুল হাসান স্যারের কথাই বলা হচ্ছে,
তিনি চিটাগং কলেজের প্রিন্সিপাল এবং তিনি একজন স্কলার ছিলেন। তাহলে এইখানে যে তোমার প্রিন্সিপাল অফ চিটাগং কলেজ অতিরিক্ত যে তথ্যটা প্রদান করছি এটাই হচ্ছে কেজ ইন অ্যাপোজিশন। এই কেজ ইন অ্যাপোজিশনের দেখো যেখানে শুরু সেখানে কমা বসেছে এবং যেখানে শেষ সেখানেও কমা বসেছে। মানে ব্যাপারটা ছিল এরকম, মিস্টার আবুল হাসান ওয়াজ এ গ্রেট স্কলার, কিন্তু এইটুকু বললে হয়তো কোন আবুল হাসানকে মানে আমরা বলছি সেটা আমরা বুঝতে পারতাম না। তাহলে আমরা ওনার সম্পর্কে আরেকটু বিস্তারিত তথ্য যখন দিলাম তখন সবাই বুঝতে পারছে যে আমরা কাকে মিন করতে চাইছি। তাহলে এই কেজ ইন অ্যাপোজিশন অতিরিক্ত তথ্য দিয়ে থাকে বা কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো প্রতিষ্ঠান সম্পর্কে, তাহলে ওই অতিরিক্ত তথ্য দেওয়ার যে শব্দটা থাকে বা যে শব্দাংশটা থাকে ওই শব্দাংশের আগে পরে কমা বসবে। আচ্ছা, এর পরটা তোমরা এক্সাম্পলটা দেখে নিতে পারো। তারপর ডি নাম্বারে বলা হচ্ছে অ্যাবসলিউট কনস্ট্রাকশন। অ্যাবসলিউট কনস্ট্রাকশনের এক্সাম্পলটা দেখো, অবজার্ভিং দ্য ম্যাটার উই ইনফর্ম পুলিশ অ্যাবাউট ইট। তাহলে আমরা ম্যাটারটা কী করে অবজার্ভ করবে, আমরা পুলিশকে কী করলাম সেটা জানালাম। তারপর বলা হচ্ছে সাকিব উই নো ইজ দ্য বেস্ট ইন আওয়ার টিম। আমরা জানি সাকিব হচ্ছে আমাদের টিমে সবচেয়ে ভালো। তাহলে এখানে সাকিব ইজ দ্য বেস্ট ইন আওয়ার টিম এটা হওয়ার কথা, কিন্তু আমরা যখন মানে অ্যাবসলিউট একটা কনস্ট্রাকশন আমরা এখানে পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে উইনোটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা একটা সেন্টেন্সের মাঝখানে যখন আরেকটা ইনফরমেশন দিলাম, মানে একটা সেন্টেন্সের সাথে আমরা আরেকটা ইনফরমেশন দিলাম, ওই ইনফরমেশনটা তখন একটা অ্যাবসলিউট কনস্ট্রাকশন তৈরি করার চেষ্টা করে। তাহলে ওই অ্যাবসলিউট কনস্ট্রাকশন যখন তৈরি করবে তখন তার আগে এবং পরে যদি মানে শুরু হয় তাহলে শুরু হলে শুরুর ঠিক পরে কমা হবে, আর যদি মাঝখানে থাকে তাহলে আগে পরে সেটা কমা বসবে, এবং শেষে হলে তার আগে কমা বসবে। নাম্বার ই, ট্যাটোলজাইজ হচ্ছে রিপিটেড সেম ওয়ার্ড অর ফ্রেজ। এই যে আমরা বলি না যে বারবার তুমি বিরক্ত করছো, তাহলে এই যে আমরা যখন বলি যে সে অনেক অনেক মেধাবী, এই যে কোনো একটা শব্দকে যখন আমরা অতিরিক্ত করে বলার চেষ্টা করি এই জিনিসটাকে বলা হয় টাউটোলজাইজ। আচ্ছা, এরপর এক্সাম্পলে দেখো উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ। আমরা এইটুকু বললেও হতো যে উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ এরকম বললেও হতো, কিন্তু আমরা যখন মোর অ্যান্ড মোর বলছি কেন, মানে আরও থেকে আরও মানে অতিরিক্ত করে বোঝানোর জন্য চেষ্টা করছি। এই যে রিপিট করা, এই রিপিট করার জন্য আমরা কি করব, অবশ্যই মানে ও দুটো রিপিটেড ওয়ার্ডের মাঝখানে আমরা কমা ইউজ করব। এফ নাম্বার, ভার্ব ওমিশন। ভার্ব ওমিশনে বলা হচ্ছে যে মারুফ ব্রট এ রোজ অ্যান্ড নীলা। তাহলে নীলা শেষের কবিতা বাই রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে যেখানে দেখো মারুফ কিনেছে একটা গোলাপ আর নীলা কিনেছে শেষের কবিতা, মানে রবীন্দ্রনাথের লেখা শেষের কবিতা নীলা কিনেছে। তাহলে নীলার পরে আর কিন্তু বট আমরা বসাই নাই, তাহলে বট না বসিয়ে আমরা জাস্ট কমাটা বসালাম। তাহলে এই দুটো আমরা এখানে যে দুটো সেন্টেন্স পাচ্ছি, একটা হচ্ছে মারুফ বটের রোজ আর একটা হচ্ছে নীলা শেষের কবিতা বাই রবীন্দ্রনাথ ঠাকুর। এই দুটো যে সেন্টেন্স, এই সেন্টেন্সের কিন্তু ভার্ব এক, সেটা হচ্ছে বট, মানে মারুফের জন্য বট হবে, নীলার জন্য বট হবে। আচ্ছা, তাহলে এই যে ভার্বকে ওমিশন করে দেওয়ার জন্য, মানে ভার্বকে অমিট রাখার জন্য, ঊর্ধ্ব রাখার জন্য তখন কমা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে জি নাম্বার, আফটার ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস ফ্রেজেস অর ক্লজেস বিফোর দ্য মেইন ক্লজ। তাহলে এখানে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড এবং ফ্রেজ অথবা ক্লজ এবং তার পূর্বে যখন মেইন ক্লজ থাকে। খেয়াল করো, when Meena was reading Raju draw a picture। তাহলে এই যে রাজু ড্র এ পিকচার, এটা আমি রাজু সম্পর্কে ব্যাপারটা আমি বলতে চাইছি। তাহলে এখানে যদি মিনা যদি পড়ে থাকে কিংবা নাও পড়ে থাকে, রাজু কিন্তু ছবি আঁকছিল সেটা বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমরা যখন দেখতে পাচ্ছি যে when Meena was reading, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা হচ্ছে তোমার একটা কি ক্লজ, এবং এটাও একটা ক্লজ, রাজু ড্র এ পিকচার এটাও একটা ক্লজ। এই দুটো ক্লজের মধ্যে রাজু ড্র এ পিকচার
একটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর হোয়েন মিনা ওয়াজ রিডিং এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ যখন হচ্ছে তোমার দুটো ক্লজ থাকবে, তখন যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা যদি শেষে থাকে, আবার বলছি, একটা ডিপেন্ডেন্ট ক্লজ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এই দুটো ক্লজের মাঝখানে যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা শেষে থাকে, ওই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে একটা কমা বসবে। ঠিক তোমরা এখানে যতগুলো সেন্টেন্স আছে তোমরা প্রত্যেকটা সেন্টেন্সে এই উদাহরণটা পেয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে ইউজ কমাস টু সেট অফ অল জিওগ্রাফিক্যাল নেম আইটেমস ইন ডেটস অ্যাড্রেসেস। তাহলে জিওগ্রাফিক্যাল নেম, সেটা প্রত্যেকটা দেশের মধ্যে অনেকগুলো নাম রয়েছে, বিখ্যাত স্থানের নাম বলো, এলাকার নাম বলো, এগুলো জিওগ্রাফিক্যাল নেমের মধ্যে পড়ে। তারপর হচ্ছে তোমার কোনো যদি ডেট থাকে বা অ্যাড্রেস থাকে সেটাও আসবে। এইখানে যে এক্সাম্পলটা দিলাম, এক্সাম্পলটা পড়লে আশা করি তোমরা বুঝতে পারবে। এইচের পরে হচ্ছে তোমার আইতে বলা হচ্ছে সেপারেট ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস। এই যে একটু আগে বললাম যে ডিপেন্ডেন্ট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, খেয়াল করো যে দ্য মার্কেট ইজ ক্লোজড বাট পিপল কাম হিয়ার অফটেন, বাবু হ্যাজ রিচেস হোম জাস্ট নাও সো হি ডাজ নট অ্যাটেন্ড দ্য পার্টি। তাহলে এই যে আমরা কনজাংশনগুলো পাচ্ছি, বাট, সো, দেখো এই ধরনের যখন দুটো, একটা ডিপেন্ডেন্ট ক্লজ একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এখানে আগে বলেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা পরে থাকবে, এখন দেখো ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা আগে আছে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা যদি আগে থাকে এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরবর্তী যে ক্লজ তার মধ্যে যদি কোনো একটা কনজাংশন থাকবে, ওই কনজাংশনের ঠিক পূর্বে কমা বসবে। তারপর বলছে ওয়ান মোর পেয়ার অফ ওয়ার্ডস, যখন একের থেকে অধিক কি থাকবে, ওয়ার্ড থাকবে। এখানে খেয়াল করো, ডে অর নাইট, সামার অর উইন্টার, উই হ্যাভ টু ওয়ার্ক ফর হিউম্যানিটি। তাহলে আমাদের সেটা রাত হোক দিন হোক কিংবা তোমার শীত হোক গ্রীষ্ম হোক, আমাদের মানবতার জন্য সব সময় কাজ করা উচিত। তাহলে এই যে ডে অর নাইট এটা একটা পেয়ার অফ ওয়ার্ড, সামার অর উইন্টার এটা একটা পেয়ার অফ ওয়ার্ড। তাহলে এই পেয়ার অফ ওয়ার্ডের পরপরে আমরা দেখো কমা বসিয়েছি। তারপর হচ্ছে টু শিফট বিটুইন দ্য ডিরেক্ট স্পিচ অ্যান্ড এ কোটেশন। ডিরেক্ট স্পিচ মানে এটা ন্যারেশন, তোমরা বুঝতে পারছো, ন্যারেশন তোমরা অনেকে করেছো ইতিমধ্যে এবং অনেকে ভালো জানো। তাহলে ডিরেক্ট স্পিচ যেটা থাকে, ওই ডিরেক্ট স্পিচের পরে যখন ইনডিরেক্ট স্পিচ শুরু হয়, ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচের মাঝখানে একটা কমা বসে, এই জিনিসটা তোমরা সকলেই জানো। অ্যাডজেটিভ অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ বিফোর এ সেন্টেন্স অর মিডল পোর্শন। তাহলে অ্যাডজেটিভ অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ বিফোর এ সেন্টেন্স অর মিডল পোর্শন, এক্সাম্পলটা দেখো, বলা যে বাই নাইট দ্য ওল কামস আউট। তাহলে অ্যাডজেটিভ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজটা এখানে আমরা মানে বাই নাইট এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা আমরা প্রথমেই পাচ্ছি। তাহলে বিফোর এ সেন্টেন্স মানে একটা সেন্টেন্সের পূর্বে বসবে বলছে, আর মিডল পোর্শন অথবা মাঝখানে বসতে পারে। তাহলে যেখানে বসুক, যখন অ্যাডজেটিভ ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজটা যেখানে বসুক, সেখানে জাস্ট লাস্টে না বসলেই হলো, সেটা মিডলে বসুক কিংবা শুরুতে বসুক। শুরুতে কিংবা মিডলে বসলে, যদি শুরুতে বসে তাহলে তারপরে কমা হবে, আর যদি সেটা মাঝখানে বসে তাহলে আগে পরে কমা হবে। এর মধ্যে দিয়ে আমরা ফুল স্টপ এবং কমাটা শেষ করলাম। এবার আমরা সবুজ কালারে যাচ্ছি। সবুজ কালারে দুটো যে বিষয় আছে, একটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক যেটাকে ইন্টারোগেশন বলা হয়, একটা হচ্ছে এক্সক্লেমেশন। তোমরা চিহ্নগুলো দেখে নাও। আমরা ওই যে আগে বলেছিলাম যে তিনটা সেন্টেন্সের কথা বলেছিলাম, অ্যাজারটিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ, এই দুটো ক্ষেত্রে কিন্তু ফুল স্টপ বসে। আর বাকি দুটো সেন্টেন্স ছিল, একটা হচ্ছে কোয়েশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই দুটো সেন্টেন্সে কিন্তু এই দুটো কোয়েশ্চেন মানে এই দুটো চিহ্ন বসে। এগুলো তোমরা বুঝতে পারছো। যখন ইন্টারোগেটিভ, যতটা পৃথিবীতে যতটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে বা তুমি যতটা ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখবে, প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে এই কোয়েশ্চেন মার্কটা ব্যবহার করতে হবে। আর পৃথিবীতে যতগুলো এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে, সমস্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য তোমাকে এই এক্সক্লেমেশন চিহ্নটা ব্যবহার করতে হবে। এখানে এক্সাম্পল আছে, তোমরা সেটা মিল করে নিও। তারপর হচ্ছে নাম্বার 5। নাম্বার 5 দেখতে পাচ্ছি, নাম্বার 5 এবং 6-এ অন্য কালার শুরু হয়েছে। আমরা 5টা একটু করে দেখি। 5-এ বলা হচ্ছে অ্যাপস্ট্রফি। তাহলে অ্যাপস্ট্রফি কোথায় বসে, বলছে প্রসেসিভ ফর্ম অফ নাউন্স। তাহলে প্রসেসিভ ফর্ম কি, যখন কোনো অধিকার বোঝায় তখন সেটার জন্য আমরা প্রসেসিভ ইউজ করে থাকি। ওখানে একটা মানে সত্য কাজ করে, যেমন দেখো দ্য বয়েজ হ্যাট মানে বালকের যে টুপি সেটার কথা বলা হচ্ছে। 3 days জার্নি, 3 দিনের জার্নি। তাহলে এই যে
বয়েজ, ডেজ, এই যে প্রসেসিভ বোঝাচ্ছে, এই প্রসেসিভগুলোর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস যখন হয়, ওই অ্যাপোস্ট্রফি এস এর এই ক্ষেত্রেই আমরা মানে তোমার এই চিহ্নটা ব্যবহার করে থাকি। অ্যাপোস্ট্রফির কথা যেখানে আসবে সেখানে এই চিহ্নটা বসবে, তা সেটা এস এর আগে। আবার অনেক সময় যখন প্লুরাল হয় তখন এস এর শেষে চলে যায়। আচ্ছা, শো দ্য ওমিশন অফ লেটার্স। তাহলে যখন অনেক সময় কিছু কিছু লেটার থাকে, মানে কিছু কিছু ওয়ার্ড থাকে, যে ওয়ার্ডের মধ্যে কিছু লেটার, ওই লেটারগুলোকে আমরা ওমিট করে রাখতে পারি, মানে বাদ দিয়ে রাখতে পারি। ওই বাদ দেওয়ার ক্ষেত্রে তখন আমরা কি করি, তোমার এই অ্যাপোস্ট্রফিটা ইউজ করি। এটা অনেকটা শর্ট ফর্মও বলা যায়। যেমন হি অ্যাপোস্ট্রফি ডবল এল দেখতে পাচ্ছ, তারপর গো আছে। তাহলে এটা সবাই বুঝতে পারছি যে এখানে অ্যাপোস্ট্রফির মাধ্যমে কিছু একটা জিনিস যুক্ত ছিল, মানে ওই যুক্ত ছিল কিন্তু সেটাকে ওমিট করা হয়েছে। তাহলে এটা সঠিক, মানে সঠিক না, এটার ফুল ফর্মটা হবে হি উইল গো। হ্যাঁ, হি উইল গো, এইটুকু হবে। তারপর দেখো কুডেন্ট হ্যাভকে আমরা অনেকে, মানে কুড হ্যাভকে আমরা অনেকে এরকম কুড দিয়ে অ্যাপোস্ট্রফি বি এরকম লিখতে থাকে, তাহলে এটা হবে কুড হ্যাভ। ঠিক এই যে শর্ট ফর্মগুলো, এই শর্ট ফর্মগুলোর জন্য মানে এখানে ওমিশন অফ লেটারের কথাটা বলা হচ্ছে। তারপর ফর্ম অফ প্লুরালস, যখন কোনো একটা প্লুরাল ফর্মকে লেখা হয়, ওই প্লুরাল ফর্মগুলোর জন্য মানে তোমার অ্যাপোস্ট্রফি এস ইউজ করা হয়। মাইন্ড ইউর পিএস অ্যান্ড কিউএস, এটা একটা ফ্রেজ, এটা তোমরা দেখবে, এটার অর্থটা ভালো করে দেখে নিও। এবার আমরা জানবো কোলন সম্পর্কে। তাহলে কোলন কোথায় কোথায় ব্যবহার করা হয়? আফটার এ কমপ্লিট স্টেটমেন্ট, মানে কোনো একটা কমপ্লিট স্টেটমেন্টের পর, ইন অর্ডার টু ইন্ট্রোডিউস ওয়ান অর মোর ডিরেক্টলি রিলেটেড আইডিয়াস such as a series of direction, a list of quotation, or other comment illustrating or explaining the statement. সহজ কথা হচ্ছে কোনো একটা বিষয়কে আমরা বললাম, কোনো একটা বিষয় সম্পর্কে বললাম, কিন্তু ওই বিষয় সম্পর্কে আরেকটু বিস্তারিত যখন আমরা আলোচনা করব বা আরেকটু বিস্তারিত যখন তথ্য দিব, ওই তথ্যগুলোর জন্য আমরা তখন কোলন ব্যবহার করে থাকি। যেমন এখানে দেখো, দ্য ডেইলি নিউজ পেপার কন্টেইনস 4 সেকশনস, এই নিউজ পেপারের মধ্যে 4টা ভাগ রয়েছে, এটুকু বললে হতো, কিন্তু এই ভাগগুলো কি কি, তখন যখন আমরা আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করছি তখন আমরা কোলন ব্যবহার করলাম। তাহলে বলছি কি, স্পোর্টস নিউজ, স্পোর্টস, এন্টারটেইনমেন্ট অ্যান্ড ক্লাসিফাইড অ্যাডস। তাহলে এটা তোমরা বুঝতে পারছো যে আমরা কোনো একটা বিষয় সম্পর্কে বললাম, কিন্তু বিষয় সম্পর্কে বলেও যখন আবার বিস্তারিত একটু তথ্য দিব তখন সেখানে আমরা কোলন ব্যবহার করব। আচ্ছা, এরপর বি নাম্বার, separate chapter and verse from the Bible, or to separate hours, minute and seconds. তোমরা ঘড়ি, যারা তোমার হচ্ছে ঘড়ি দেখেছো অনেকে, এরকম সংখ্যা উঠে 1 2 3 4 এর, ওই যে ওই সংখ্যাগুলোর মাঝখানে তোমরা দেখবা এই ধরনের কোলন থাকে। তাহলে ওটা লেখার ক্ষেত্রেও কিন্তু কী হবে, ওই কোলনগুলো আমাদেরকে লিখতে হবে। তারিখের ক্ষেত্রে যদি লিখে আমরা এরকম তারিখকে যদি আমরা এভাবেই লিখতে যাই তাহলে ওইখানে আমরা কোলন ইউজ করব। টাইমের ক্ষেত্রেও আমরা এভাবে করে কোলন ইউজ করতে হবে। এবং বাইবেলের অনেক সময় অনেকগুলো কি থাকে, তোমার কোড থাকে, ওই কোডগুলো লেখার সময় তোমার তখন কি হয়, এই ধরনের আমরা ব্যবহার করে থাকি, এই ধরনের আমরা কোলন ব্যবহার করে থাকি। তারপর বলা হচ্ছে দ্য নেম অফ স্পিকার ইন ডায়ালগ অর ড্রামা। তোমরা জানো যে আমরা যখন ডায়ালগ লিখি তখন ডায়ালগে দুজন ব্যক্তি থাকে, তখন একজন বলে আরেকজন শুনে, তখন যে শুনে সে আবার পরবর্তীতে বলে, অন্যজন শুনে। এই যে ডায়ালগটা আমরা তৈরি করি তখন দুটো ডায়ালগের যারা স্পিকার থাকে বা লিসেনার থাকে, ওই সময় কিন্তু আমরা কী ইউজ করি, এই ধরনের কোলন ইউজ করে থাকি। আচ্ছা, এরপর আমরা জানবো সেমিকোলন কোথায় কোথায় ব্যবহার করা হয়। আমরা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন উইথাউট কনজাংশন, মানে উইথাউট কনজাংশন মানে এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো তোমাদেরকে জানতে হবে। ওই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো ব্যবহার না করে এইখানে কি করা হয়, সেমিকোলন ইউজ করা হয়। ওই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলোকে তুলে দেওয়াকে এখানে উইথাউট কনজাংশনকে বলা হচ্ছে। তাহলে কনজাংশনের পরিবর্তে কমা ইউজ হবে, সহজ কথা হচ্ছে সেটা। যেমন দে ভিজিটেড দ্য জু মেনি বার্ডস অ্যান্ড অ্যানিমালস, দে আর হ্যাপি। তাহলে এখানে 3টে সেন্টেন্স আছে, আমরা এখানে চাইলে কি করতে পারতাম, অ্যান্ড এবং অ্যান্ড ব্যবহার করতে পারতাম। তাহলে অ্যান্ড ব্যবহার না করে আমরা যেহেতু আমরা সেন্টেন্সগুলোকে যুক্ত করেছি এখানে সেমিকোলন দিয়ে। আর একটা সেন্টেন্স দেখো, বি নাম্বারে বলা হচ্ছে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল।
তাহলে এখানে দুটো সেন্টেন্স মাঝখানে আমরা সেমিকোলন ইউজ করেছি। এরপর সেপারেট আইটেমস ইন এ সিরিজ ইফ দ্য এলিমেন্টস অফ দ্য সিরিজ অলরেডি ইনক্লুড কমাস। এক্সাম্পলটা দেখো, এক্সাম্পলটা দেখলে তোমরা বুঝতে পারবে। এইখানে দেখো বলছে সেপারেট আইটেমস ইন এ সিরিজ, মানে একই সিরিজের জিনিস যেগুলোকে আবার পৃথক করা হয়, ওই ক্ষেত্রে আমরা সেমিকোলন ইউজ করে থাকি। যেমন আই হ্যাভ বিন টু নিউ ক্যাস্টেল কার্লিস, তারপর হচ্ছে অফ ইয়র্ক অ্যান্ড ইয়র্ক ইন দ্য নর্থ, তারপর হচ্ছে ব্রিস্টল, এক্সিটার অ্যান্ড পোর্টসমাউথ ইন দ্য সাউথ অ্যান্ড ক্রোমার, নরউইচ অ্যান্ড লিঙ্কন ইন দ্য ইস্ট। তাহলে এই যে তোমার এখানে দেখতে পাচ্ছ নর্থের কিছু স্থান, সাউথের কিছু স্থান, ইস্টের কিছু স্থান সম্পর্কে বলা হচ্ছে। এই যে স্থানগুলো এগুলো একই ক্যাটাগরির, এবং এই একই ক্যাটাগরির স্থানগুলোকে যখন আমি কি করছি ওই যে আলাদা আলাদা করে যখন ভাগ করে নিচ্ছি একই ক্যাটাগরি জিনিসগুলোকে, তখন আমরা এখানে সেমিকোলন ইউজ করছি। তারপর বলা হচ্ছে অপোজিট মিনিং অফ কোঅর্ডিনেটিং কনজাংশন, মানে কিছু কিছু ক্ষেত্রে তোমার কোঅর্ডিনেটিং কনজাংশনের অপোজিট মিনিং বের করার জন্য কিন্তু আমরা কি করে থাকি, তোমার সেমিকোলন ইউজ করে থাকি। মানে দেখা যাচ্ছে জিনিসটা মানে পজিটিভ থেকে পজিটিভ রেজাল্ট আসার কথা ছিল, কিন্তু পজিটিভ থেকে নেগেটিভ রেজাল্ট আসতেছে, তখন সেটাকে আমরা সেমিকোলন ইউজ করে থাকি। যেমন বলা হচ্ছে হি হ্যাড ফিনিশড অল ডিশেস, যতগুলো খাবার ছিল সবগুলো খাবার সে শেষ করেছে। হি স্টিল ফেল্ট হাংরি, কিন্তু সে এখনও কি মানে ক্ষুধা অনুভব করছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কি সবগুলো ডিশ মানে সবগুলো খাবার যেহেতু শেষ করেছে, তার মানে খিদে না লাগার কথা ছিল, কিন্তু সে এখনও সেই ক্ষুধার্ত ছিল, ওটা বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপর সেমিকোলনের পরে এবার আমরা জানবো হাইফেন সম্পর্কে। হাইফেন অর ড্যাশ, কিন্তু এখানে দুটো বিষয় বলতে হাইফেন কোথায় হবে আর ড্যাশ কোথায় হবে সেটা আমাদের জানাটা আবশ্যক। হাইফেন আর ড্যাশ কিন্তু একই বিষয় নয়, তাই আমি এখানে যদিও লিখেছি আমি কিন্তু পৃথক করে ব্যাপারগুলোকে আবার আলোচনা করেছি। তোমরা দেখো টু জয়েন টু অর মোর ওয়ার্ডস, হাইফেনের মধ্যে নাম্বার 8 বলছে টু জয়েন টু অর মোর ওয়ার্ডস সার্ভিং অ্যাজ এ সিঙ্গেল অ্যাডজেক্টিভ বিফোর এ নাউন। তাহলে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে রাউন্ড, শেপ, টেবলস আছে একটা নাউন, এই নাউনের আগে যে অ্যাডজেক্টিভগুলো সেগুলোকে আমরা কিন্তু এখানে সেমিকোলন ইউজ করেছি। ওটা দেখতে পাচ্ছ কম্পাউন্ড ওয়ার্ডস অ্যান্ড নাম্বারস। তাহলে কম্পাউন্ড ওয়ার্ডস মানে হচ্ছে যে ফাদার ইন ল, শ্বশুর, সিস্টার ইন ল, শালি, এই যে শব্দগুলো, এই শব্দগুলোকে আমরা কম্পাউন্ড ওয়ার্ডস বলছি। তাহলে কম্পাউন্ড ওয়ার্ডসগুলোর জন্য আমরা এখানে তোমার হাইফেন ইউজ করব। তারপরে আমরা এরকম মাঝে মাঝে লিখি যে সব ইয়েতে 45, 62, 75 এরকম যখন আমরা লিখি তখন মাঝখানে আমরা কী করি, হাইফেন ইউজ করি। তারপর প্রিফিক্স এক্স তোমার হচ্ছে মিনিং ফর্মার, এই সেন্টেন্সটার মানে যে অর্থ সেটা তোমরা এখানে এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবে। যেমন এক্স হাজব্যান্ড হচ্ছে টি শার্ট, তাহলে এই যে এক্স এবং টি, এই যে শর্ট ফর্মগুলো, এই শর্ট ফর্মগুলো দিয়ে তোমরা নির্দিষ্ট করে একটা অর্থকে তোমরা বুঝতে পারছো। এই ক্ষেত্রে এই ধরনের এক্স এবং টি এই ধরনের ক্ষেত্রে হাইফেন ইউজ করা হয়। তারপর ড্যাশ ড্যাশ কোথায় ব্যবহার করা হয়, টু এমফাসাইজ এ পয়েন্ট অর টু সেট অফ অ্যান explanatory comment, but don't overuse dashes or they will lose their impact. Typically represented on a computer by two hyphens with no space before, after or between the hyphens. তাহলে এখানে জাস্ট এই যে এখানে এত বড় একটা সেন্টেন্স, এই বড় একটা সেন্টেন্সের জাস্ট তুমি এটা এখানে যদি একটু এক্সাম্পলটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে। বলা হচ্ছে টু সাম অফ ইউ মাই প্রপোজালস মে সিম রেডিক্যাল, হাইফেন দিয়ে বলা হচ্ছে ইভেন রেভলিউশনারি। তাহলে এখানে যে উপরে যে বিষয়টা বলছে এমফাসাইজের কথা, তোমরা এখানে ইভেন রেভলিউশনারি কথাটা দিয়ে এমফাসাইজ করা হচ্ছে রেভলিউশনারি ওয়ার্ডটা দিয়ে, তাহলে এই ক্ষেত্রে তোমার হাইফেন ইউজ করা ড্যাশ ইউজ করতে হবে। তারপরটা দেখো ফর অ্যান অ্যাপোজিটিভ ফ্রেজেস দ্যাট অলরেডি ইনক্লুডস কমাস। তাহলে অ্যাপোজিটিভ জিনিসটা আমরা আগেও জেনেছি, অ্যাপোজিটিভ জিনিসটা কি, ওই ক্ষেত্রে তখন আমরা যখন একটা নাউনকে যখন যুক্ত করবো বা একটা পার্টকে যখন আমরা যুক্ত করবো তখন আমরা এখানে ড্যাশ ইউজ করবো। যেমন দ্য বয়েজগুলো কারা কারা, জিম, জন অ্যান্ড জামাল। তারপর হচ্ছে এখানে বলছে
লেফট দ্য পার্টি আর্লি। তাহলে এখানে এই যে ব্যক্তিগুলো ছিল এই একই ধরনের বিষয়, এবং এরা অ্যাপোজিটিভ দিয়ে বয়েস কারা কারা এই অ্যাপোজিটিভ দিয়ে সেটা বোঝানো হচ্ছে। তাহলে অ্যাপোজিটিভের আগে এবং পরে আমরা দুটো ক্ষেত্রে আমরা কি করলাম, ড্যাশ ব্যবহার করলাম। এবার আমরা জানবো কোটেশন মার্কস। কোথায় কোথায় কোটেশন মার্কস ব্যবহার করা হয়? কোটেশন মার্কস সহজ কথা হচ্ছে উক্তি। আমরা যখনই কোনো ব্যক্তির উক্তিকে সরাসরি তুলে ধরবো সেখানে আমরা কোটেশন মার্ক ইউজ করব। তোমরা যারা ন্যারেশন করেছো সেই জিনিসটা ভালোভাবে জানো। তাহলে এখানে দেখো এ নাম্বারে এক্সাম্পলটা দেখলেই তোমরা বুঝতে পারবে। যেমন জিতু সেইট কমা তারপর কোটেশন এখানে শুরু হয়েছে, উই আর গোয়িং শপিং, উই আর গোয়িং শপিং। আচ্ছা, তারপর ফুল স্টপের পরে ইনভার্টেড কমা শেষ হয়েছে, তারপর হচ্ছে নিতু সেইট, এরপর আবার কমা দিয়ে আরেকটা কোট শুরু হয়েছে, আর সেটা হচ্ছে আই হ্যাভ ডান ইট, আবার কোটেশন শেষ হয়েছে। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কোটেশন শুরু করলে কিন্তু এটা কোটেশন শেষ করতে হবে। তুমি একটা জায়গায় শুরু করেছো, শেষ না করলে কিন্তু হবে না। কোটেশনটা একটা জায়গায় শুরু হবে এবং একটা জায়গায় অবশ্যই শেষ হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যতগুলো উক্তি আছে সেই উক্তিগুলোর শুরুতে কোটেশন থাকে এবং উক্তির শেষে কিন্তু কোটেশনটা শেষ করতে হয়। এটাকে মনে রাখার সহজ নিয়ম হচ্ছে 66-99, শুরু হয় 66-এর মতো, শেষ হয় 99-এর মতো। আচ্ছা, তারপর বি নাম্বারে দেখো, টু ডোনেট আইরনি অর সার্কেইজম অর টু নোট সামথিং আনইউজুয়াল অ্যাবাউট ইট। তাহলে এক্সাম্পলে দেখো, দ্য গ্রেট মার্চ অফ প্রোগ্রেস, এখানে তোমার দেখতে পাচ্ছ যে এখানে ইনভার্টেড কমা বা কোটেশন রয়েছে, হ্যাজ লেফট মিলিয়ন্স ইম্প্রোভাইজড অ্যান্ড হাংরি। তাহলে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দ্য গ্রেট মার্চ অফ প্রোগ্রেস, তাহলে এখানে প্রোগ্রেসকে আমরা কি করছি, তোমার ডোনেট অফ আইরনি আর সার্কেজমের মধ্যে পড়ছে সেই জিনিসটা। দ্য গ্রেট মার্চ অফ প্রোগ্রেস এটা একটা সার্কেজমের মধ্যে পড়ছে। হ্যাজ লেফট মিলিয়ন্স ইম্প্রোভারিস্ট অ্যান্ড হাংরি। আচ্ছা, এরপর দেখো নাম্বার 10-এর মধ্যে বলা হচ্ছে তোমার হচ্ছে নাম্বার 10-এ বলা হচ্ছে ব্র্যাকেট অর প্যারেন্থিসিস। এখানে ব্র্যাকেট মানে বা ব্র্যাকেটের মানে সেম আর একটা মিনিং হচ্ছে প্যারেন্থিসিস, একই কথা দুটো। তোমরা ব্র্যাকেট যেখানে দেখবে যে ব্র্যাকেটটা কোথায় ব্যবহার করা হয়, এখানে বলা হচ্ছে অকেশনালি অ্যান্ড স্পেয়ারিংলি ইউজড ফর এক্সট্রা নন এসেন্সিয়াল। তারপর হচ্ছে মেটেরিয়াল ইনক্লুডেড ইন এ সেন্টেন্স। দ্যাট মিনস হচ্ছে যখন আমরা কোনো একটা বিষয়কে, যেটা এসেন্সিয়াল না মানে উল্লেখ করতে হবে এরকম বিষয় না, কিন্তু আমরা দিলে ব্যাপারটা একটু পরিষ্কারভাবে বোঝা যায়, ওই ক্ষেত্রে আমরা তখন এই ব্র্যাকেটটা আমরা ইউজ করব। যেমন এখানে উই আর ফ্রেন্ডস, এটুকু বললে হয় আমরা বন্ধু, কিন্তু আমরা যখন আর একটু ক্লিয়ার করলেও বললাম যে বাবু, সাজু, রহিম অ্যান্ড সুজন, এই যখন চারজন ব্যক্তির নাম যখন ব্র্যাকেট উল্লেখ করে দিলাম তখন ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে গেল। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পারলে যে ব্র্যাকেটটা কোথায় কোথায় ইউজ করা হয়। এখানে বলা হচ্ছে দ্য নোট এনভি, যেটা দেখো মানে ওইখানে বলা হচ্ছে কি, দ্য অ্যাবভ রুলস আর ইউজড অ্যাজ এ গাইডলাইন, দে আর নট ইনাফ, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর ইউ শুড প্র্যাকটিস মোর ফ্রম ডিফারেন্ট গ্রামার বুকস। ওই যে কথাটা আমি ক্যাপিটালাইজেশনে বলেছিলাম সেম কথাটা এখানে বলা হচ্ছে, যে মানে এখানে যে কথাগুলো মানে যে রুলসগুলো দেওয়া আছে এই রুলসগুলোর বাইরেও যদি তুমি বিভিন্ন গ্রামার বই পড়ে যদি আরও রুলস সম্পর্কে ভালো দখল নিতে পারো তাহলে সেটা ভালো। তবে এখানে যা আছে সেটা কিন্তু তোমার জন্য অনেকটা যথেষ্ট বললেও বলা যায়। এর পরেও যদি তুমি অতিরিক্ত যদি আরও জ্ঞান আহরণ করতে চাও তাহলে তুমি অনেক পড়ে সংগ্রহ করে নিতে চাও। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা যে ক্যাপিটালাইজেশন পড়লাম এবং পাংচুয়েশন পড়লাম, সেটা আমাদের পরীক্ষায় আমাদের কিভাবে কাজে আসবে চলো আমরা সেটা আলোচনা করি। এখানে একটা স্যাম্পল তোমরা দেখতে পাচ্ছ, কোয়েশ্চেনের মধ্যে দ্য গ্লাস দিয়ে শুরু হয়েছে, যেটা ড্রিঙ্কিং দিয়ে শেষ হয়েছে। তাহলে শুরুতে আমরা জানি কোনো একটা সেন্টেন্স শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে, তার মানে প্রথমে একদম শুরুতেই ভুল। আর আমরা জানি কোনো একটা সেন্টেন্স অবশ্যই একদম শেষে যখন শেষ হবে তখন সেটা কোনো না কোনো একটা মার্ক থাকবে, সেটা হয় কোয়েশ্চেন মার্ক কিংবা ফুল স্টপ কিংবা তোমার হচ্ছে একটা এক্সক্লেমেশন, এরকম কিছু একটা থাকবে, তার মানে এটা ভুল আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য গ্লাস ইজ ফুল অফ ওয়াটার, নো অ্যানিমালস ক্যান লিভ উইথাউট ওয়াটার, ওয়াটার হ্যাজ নো কালার অর টেস্ট
as we cannot live without water we should keep it safe for drinking। তাহলে এই যে তুমি কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, এই কোয়েশ্চেনটার মধ্যে অনেকগুলো ভুল আমরা দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা আনসার থেকে সেই ভুলগুলোকে আমরা একদম দেখতেই পাচ্ছি কোথায় কোথায় ভুল। আমি এই জন্য কোয়েশ্চেন এবং আনসার একদম পাশাপাশি দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ যে কোথায় কোথায় ভুল এবং কেন কেন ভুল। এবার আমি ব্যাখ্যা করি। এই যে দ্য গ্লাস ইজ ফুল অফ ওয়াটার, এটা একটা কমপ্লিট সেন্টেন্স এবং অ্যাজার্টিভ সেন্টেন্স। তাহলে যেহেতু নিয়ম অনুযায়ী কোনো একটা সেন্টেন্স শুরু হয় তোমার মানে কোনো একটা লেটারের মানে কোনো একটা ওয়ার্ডের ক্যাপিটাল লেটার দিয়ে, তাহলে এখানে যেহেতু স্মল সেটা ক্যাপিটাল হয়ে যাবে, তাহলে দা। আর যেহেতু এটা প্রপার নাউন নয় সেজন্য শুধু দাটার মধ্যে টিটাই বড় হাতের হবে। আর যেহেতু এটা অ্যাজার্টিভ সেন্টেন্স তাহলে দ্য গ্লাস ইজ ফুল অফ ওয়াটার কমপ্লিট করলাম, এবার ফুল স্টপ দিব। আমরা জানি ফুল স্টপের পরে যখন অন্য একটা সেন্টেন্স শুরু হবে তখন সেটা অবশ্যই ক্যাপিটাল দিয়ে শুরু হবে। এই জন্য নো এর মধ্যে এনটা বড় হাতের হয়েছে। তাহলে নো অ্যানিমাল ক্যান লিভ উইথাউট ওয়াটার, এটা একটা সেন্টেন্স। যেহেতু এটা একটা কমপ্লিট সেন্টেন্স অ্যাজার্টিভ সেন্টেন্স এই জন্য ফুল স্টপ বসেছে। তারপর বলা হচ্ছে ওয়াটার হ্যাজ নো কালার, তাহলে ওয়াটার হ্যাজ নো কালার অর টেস্ট, পানির কোনো রং এবং স্বাদ নেই। তাহলে ওয়াটার হ্যাজ নো কালার অর টেস্ট, এখানে ফুল স্টপের পরে যেহেতু ওয়াটার শুরু হচ্ছে, একটা ওয়ার্ড শুরু হচ্ছে, ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে, এই জন্য ডাব্লিউ প্রথমটা ক্যাপিটালে বসেছে। এবং সেন্টেন্সটা যেহেতু অ্যাজার্টিভ সেন্টেন্স শেষ হয়েছে এই জন্য আমরা টেস্টের পরে ফুল স্টপ বসালাম। তারপর বলা হচ্ছে অ্যাজ উই ক্যানট লিভ উইথাউট ওয়াটার উই শুড কিপ ইট সেফ ফর ড্রিঙ্কিং। তাহলে এটা একটা মানে তোমার এখানে আমরা দুটো ক্লজ দেখতে পাচ্ছি। একটা ক্লজ হচ্ছে অ্যাজ উই ক্যানট লিভ উইথাউট ওয়াটার, আর একটা হচ্ছে উই শুড কিপ ইট সেফ ফর ড্রিঙ্কিং। তাহলে এখানে দুটো ক্লজের মধ্যে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে প্রথমটা অ্যাজ উই ক্যানট লিভ উইথাউট ওয়াটার কমা, এখানে কমা বসবে কেন? এই সেন্টেন্সটা হচ্ছে তোমার কিসে আছে? এই সেন্টেন্সটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজে আছে। তাহলে উই শুড কিপ ইট সেফ ফর ড্রিঙ্কিং এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের শেষে একটা ফুল স্টপ বসবে। তাহলে অ্যাজের এ বড় হাতের হবে কেন? কারণ ওই যে ফুল স্টপের পরপর যখন কোনো ওয়ার্ড শুরু হয় তখন এ বড় হাতের হয়, তাহলে এজের এ বড় হাতের হবে। আর এটা যেহেতু তোমার একটা ডিপেন্ডেন্ট ক্লজের শেষে একটা কমা বসবে, তাহলে ডিপেন্ডেন্ট ক্লজটা শেষ হচ্ছে উইথাউট ওয়াটার, ওই ওয়াটারের পর, তাহলে ওয়াটারের পর একটা কমা বসবে। তা উই শুড কিপ ইট সেফ ফর ড্রিঙ্কিং, যেহেতু এটা একটা তোমার হচ্ছে কমপ্লিট সেন্টেন্স অ্যাজার্টিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সটা শেষ হবে ফুল স্টপ দিয়ে। তাহলে এইভাবে করে যখন তোমরা বুঝে বুঝে যখন অনেকগুলো এক্সারসাইজ করবে তখন কিন্তু তোমাদের আর ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের তেমন একটা অসুবিধা হবে না। আবার অনেকে এমনও আছে যে আমি তো পারি, এরকম একটা চিন্তা করার মধ্যে দিয়ে তোমরা অনেকে প্র্যাকটিস করো না, কিন্তু পরীক্ষার হলে ঠিকই দেখা যায় অনেক জায়গায় তোমাদের অসুবিধা হয়। তো আমি বলবো অ্যাটলিস্ট তোমাদের অনেকগুলো মিনিমাম 50 থেকে 60টা এক্সারসাইজ করা দরকার। এই এক্সারসাইজগুলো করলে তাহলে তোমাদের একটা মানে বেসিক যে আইডিয়াটা ক্রিয়েট হয়ে যাবে এবং আশা করি তোমাদের খুব বেশি একটা আর ভুল হবে না পরীক্ষায়। তো আমি তোমাদের এইখানে সুবিধার্থে কিছু এক্সারসাইজ এখানে দিয়েছি, তোমরা এগুলো চাইলে স্ক্রিনশট নিয়ে জুম করে দেখতে পারো এবং বাসায় বসে বসে করতে পারো। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি টোটাল তোমাদেরকে 10টা এখানে এক্সারসাইজ দিলাম। তাহলে আশা করি তোমাদের মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন নিয়ে, এবং পরবর্তীতে তোমাদেরকে নতুন একটা বিষয় নিয়ে আবারও হেল্প করার চেষ্টা করব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই সাবধানে থাকো, নিরাপদে থাকো। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।